সুপ্রিয় শিক্ষার্থীরা, সরকারি এডওয়ার্ড কলেজ পাবনার পদার্থবিজ্ঞান বিভাগের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি পদার্থবিজ্ঞান প্রথম পত্র অনলাইন ক্লাসে। আমাদের আজকের এই অনলাইন ক্লাসটি হবে সপ্তম অধ্যায় অর্থাৎ পদার্থের গাঠনিক ধর্ম, এই অধ্যায়ের উপরে তৃতীয় অনলাইন ক্লাস। যথারীতি আমরা প্রথমেই দেখে নেব সর্বশেষ অনলাইন ক্লাসে আমরা কি কি শিখে এসেছিলাম। সর্বশেষ অনলাইন ক্লাসে আমরা বিকৃতি সম্পর্কে ধারণা লাভ করেছিলাম, বিকৃতির প্রকারভেদ সম্পর্কে জেনেছিলাম, পীড়নের ধারণা পেয়েছিলাম, পীড়নের প্রকারভেদটি জেনেছিলাম। এরপরে আমরা এই সংশ্লিষ্ট অর্থাৎ পীড়ন এবং বিকৃতি সংক্রান্ত একটি গাণিতিক সমস্যা দেখেছি এবং সেটিকে কিভাবে সমাধান করতে হবে তার পথটি দেখেছি, এবং সবশেষে পীড়ন এবং বিকৃতির মধ্যে একটি গাণিতিক সম্পর্ক আছে যেটি বিজ্ঞানী হুকের সূত্র নামে পরিচিত, আমরা সেটি জেনেছিলাম। এবং আমরা জেনেছিলাম যে পীড়ন এবং বিকৃতির মাঝে একটি সমানুপাতিক সম্পর্ক বিদ্যমান, এবং যেখানেই সমানুপাতিক সম্পর্ক আছে সেখানেই কোনো না কোনো একটি সমানুপাতিক ধ্রুবকের উপস্থিতি আছে। আমরা জেনেছিলাম যে এখানে একটি সমানুপাতিক ধ্রুবক আছে যাকে আমরা স্থিতিস্থাপক গুণাঙ্ক নামেছি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা সর্বশেষ অনলাইন ক্লাসটি যেখানে শেষ করেছিলাম আমরা আজকের ক্লাসটি সেখান থেকে শুরু করতে যাচ্ছি। আমরা আবার একটু দেখে আসি যে সর্বশেষ অনলাইন ক্লাসের সর্বশেষ অংশে আমরা জেনে এসেছিলাম যে স্থিতিস্থাপকতার সীমার মধ্যে কোনো বস্তুর পীড়ন এর বিকৃতির সমানুপাতিক, অর্থাৎ এখানে কিন্তু পীড়ন হচ্ছে বিকৃতির সমানুপাতিক, অর্থাৎ বিকৃতি হচ্ছে কারণ আর পীড়ন হচ্ছে ফলাফল। পীড়ন বলতে কি বুঝি? পীড়ন বলতে কিন্তু বস্তুটি যেই পাল্টা বাধা দেয়, অর্থাৎ বস্তুর অণুগুলো যেই বাধাটা দেয় সেটার নাম কিন্তু পীড়ন। ঠিক আছে, তাহলে আমরা জেনে এসেছিলাম যে পীড়নের বিকৃতির সমানুপাতিক। তাহলে এরপরে যদি আমরা এখন একটু দেখে আসি যে পীড়ন যদি বিকৃতির সমানুপাতিক হয়ে থাকে তাহলে অবশ্যই গণিত অনুসারে পীড়ন এবং বিকৃতির যে অনুপাত সেটি একটি ধ্রুব অনুপাত হবে। এখন এই যে ধ্রুবকটি, সেই ধ্রুবকটির নাম আমরা দিয়েছি স্থিতিস্থাপক ধ্রুবক বা ইলাস্টিক কনস্ট্যান্ট। এটির অনেকগুলি নাম আছে, স্থিতিস্থাপক গুণাঙ্ক বলা হয়, স্থিতিস্থাপক ধ্রুবক বলা হয়, স্থিতিস্থাপক মানাঙ্ক বলা হয়, সহগ বলা হয় কিংবা মডুলাস বলা হয়। তাহলে এবারে আমরা যেটি দেখব এখানে হচ্ছে লেখচিত্রে পীড়ন এবং বিকৃতির মধ্যে আমরা সম্পর্কটি দেখব। আমরা এর আগের দিন কয়েকটি রাশি পড়ে এসেছি, আমরা দেখেছি যে পীড়ন এবং বিকৃতি একটি সর্বোচ্চ মাত্রা আছে, এটি অসীম পর্যন্ত বিস্তৃতি নয়। এখন আমরা যদি লেখচিত্রে এই সম্পর্কটি দেখি, এখানে একটি লেখচিত্রের মাধ্যমে এটিকে দেখানো হয়েছে। এই লেখকতে হচ্ছে কোন তার বা রডের আচরণ সম্পর্কে ধারণা পাওয়া যায়, অর্থাৎ কোন একটি কঠিন পদার্থ যেটিকে তার আকৃতিতে বা দণ্ড আকৃতিতে বা রড আকৃতিতে গঠন করা যায়, তার যে পীড়ন এবং বিকৃতি যে সম্পর্ক সেটি সম্পর্কে আন্দাজ পাওয়া যায়। এক্ষেত্রে তারের হচ্ছে এক প্রান্ত দৃঢ় অবলম্বনে যুক্ত করা হয়, অর্থাৎ মনে করো ছাদ থেকে ঝুলিয়ে দেওয়া হলো কিংবা টেবিলের এক প্রান্ত থেকে শক্ত করে বেঁধে ঝুলিয়ে দেওয়া হলো, আর অপর প্রান্ত অর্থাৎ মুক্ত প্রান্ত যেটি, সেই মুক্ত প্রান্তে একটি ওজন ঝুলিয়ে পরীক্ষা করা হয়। ওজন ঝুলিয়ে কি করা হয়? ওজনটি ধীরে ধীরে বাড়ানো হয়, অর্থাৎ ভরটি বাড়ানো হলে ওজনও বাড়ে, ওজন বাড়ার অর্থ তার উপরে প্রযুক্ত যে বাহ্যিক বল সেই বলের পরিমাণটি কিন্তু বৃদ্ধি পেতে থাকে। এখন অর্থাৎ ভারের পরিমাণ ক্রমান্বয়ে বাড়তে থাকলে কিন্তু দৈর্ঘ্য বিকৃতিও ক্রমান্বয়ে বাড়তে থাকে, অর্থাৎ আসলে এখানে বিকৃতি পরিবর্তন করতে থাকা হয় এবং তার সঙ্গে পীড়নের কি সম্পর্ক সেটি লেখচিত্রে দেখানো হয়। এখন এখানে যদি আমরা একটু দেখি, এই যে এটি হচ্ছে আমাদের পীড়ন এবং বিকৃতির যে লেখচিত্র সেটি। ঠিক আছে, এখানে এখন দেখো, এখানে প্রথম অংশ যেটুকু, প্রথম অংশে আমরা কি দেখতে পাচ্ছি? প্রথম অংশ হচ্ছে ও থেকে এ পর্যন্ত, এই যে এটা হচ্ছে এ বিন্দু। ঠিক আছে, এই যে ও থেকে এ পর্যন্ত এটুকু হচ্ছে মোটামুটি আমাদের সমানুপাতিক অংশ। সমানুপাতিক অংশ মানে হচ্ছে এই অংশে অর্থাৎ ও এ অংশে একটি বস্তু পূর্ণ স্থিতিস্থাপক ধর্ম প্রদর্শন করে। এর পরের যে অংশটুকু অর্থাৎ বি বিন্দু পর্যন্ত, বি বিন্দু পর্যন্ত আমাদের অবস্থাটি হচ্ছে এই যে এই হলুদ দাগের মতো। বি বিন্দুতে এখানে অবস্থাটি কি? এখানে অবস্থাটি হচ্ছে বি বিন্দুটি আসলে তার স্থিতিস্থাপক সীমা। এখানেও মোটামুটি সমানুপাতিক, কিন্তু আগের চেয়ে কিন্তু তার ঢালটি একটু কাত হয়ে গিয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে সাধারণত এবং বি বিন্দু খুব কাছাকাছি অবস্থান করে। এর পরের অংশ যেখানে অর্থাৎ বিসি অংশ যেখানে, এই যে এই অংশটুকু, বিসি অংশটি হচ্ছে একেবারে যেটা যাকে বলা হচ্ছে বিকৃতি এবং পীড়নের মান আরো কম এবং স্থিতিস্থাপক ধর্ম হ্রাস পেতে থাকে, এবং
তারটা হচ্ছে আমরা এর আগে দেখেছি যে স্থিতিস্থাপক ধর্মের বিপরীত আরেকটি ধর্ম আছে, সেটি হচ্ছে প্লাস্টিক ধর্ম। অর্থাৎ প্রযুক্ত বল অপসারণ করলেও পূর্বের অবস্থানে ফিরে না যাওয়ার যে ধর্ম, সেটাকে আমরা বলি প্লাস্টিক ধর্ম। বিসি অংশটা আসলে বলা হয়ে থাকে এটি হচ্ছে প্লাস্টিক অংশ বা প্লাস্টিক ধর্ম প্রদর্শন করে। এবং সি বিন্দুতে তোমরা খেয়াল করবে, সি বিন্দুতে কি হচ্ছে, সি বিন্দুর পরে এটা কিন্তু আবার নিচের দিকে চলে আসছে। অর্থাৎ সি বিন্দুটা আসলে একটা বিশেষ বিন্দু, যেখানে সি বিন্দুতে কি হচ্ছে, সি বিন্দুতে বস্তুটির একটি স্থায়ী বিকৃতি ঘটছে। এই যে স্থায়ী বিকৃতি যেখানে ঘটছে, সি বিন্দুটিকে বলা হয় হচ্ছে উচ্চ নতি বিন্দু। ঠিক আছে, সি বিন্দুর নাম হচ্ছে উচ্চ নতি বিন্দু বা আপার ইল্ড পয়েন্ট। আর এখানে যে পীড়নটা আছে সেটাকে বলা হচ্ছে ইল্ড স্ট্রেস বা নতি পীড়ন। এরপরে দেখো সিডি অংশের ক্ষেত্রে, সিডি অংশের ক্ষেত্রে কি হচ্ছে, এই যে এটা হচ্ছে আমাদের সিডি অংশ। দেখো এতক্ষণ কিন্তু লেখচিত্রটা উপরের দিকে উঠছিল, সিডি অংশের ক্ষেত্রে এটা কিন্তু নিচের দিকে নেমে আসছে। এখন এই যে নিচের দিকে যে নেমে আসছে সিডি অংশটা কিন্তু এই ক্ষেত্রে পীড়ন এবং বিকৃতি যে মান সেটা হচ্ছে ঋণাত্মক, অর্থাৎ এই অনুপাতটা হচ্ছে ঋণাত্মক, অর্থাৎ পীড়ন কমলেও কিন্তু এখানে বিকৃতি বাড়তে থাকে। কতক্ষণ পর্যন্ত? ডি বিন্দু পর্যন্ত। এই যে ডি বিন্দুকে আমরা বলি হচ্ছে নিম্ন নতিবিন্দু বা লোয়ার ইল্ড পয়েন্ট। এই যে সি বিন্দুর নাম ছিল হচ্ছে উচ্চ নতিবিন্দু বা আপার ইল্ড পয়েন্ট, আর ডি বিন্দুর নাম হচ্ছে নিম্ন নতিবিন্দু বা লোয়ার ইল্ড পয়েন্ট। এখন ডি অংশের ক্ষেত্রে পীড়ন এবং বিকৃতি যে মান সেটি হচ্ছে সবচেয়ে কম। ঠিক আছে, এরপরের অংশটা দেখো, এই যে ডি অংশে এখানে দেখো, এখানে কিন্তু পীড়ন এবং বিকৃতি, এই যে এখানে কিন্তু বিকৃতি অনেক বৃদ্ধি পেয়েছে, অনেকখানি, এই যে এই বরাবর অনেকখানি গেছে, কিন্তু সেই অনুপাতে এদিকে কিন্তু পীড়ন খুব একটা পরিবর্তন হয়নি, অর্থাৎ পরিবর্তন মানটা খুবই কম। এখন এই যে ডি বিন্দুর একটা আরেকটা বৈশিষ্ট্য আছে, যেটা আমরা লোয়ার ইল্ড পয়েন্ট বলছিলাম বা নিম্ন নতিবিন্দু বলছিলাম। নিম্ন নতিবিন্দুতে থাকা অবস্থায় আমরা যদি আবার আস্তে আস্তে পীড়ন কমিয়ে একদম শূন্যও করে ফেলি, যে এখানে একটি ডট ডট লাইন দিয়ে দেখানো হয়েছে, এখানে পীড়ন কমিয়ে শূন্য করে ফেললেও কিন্তু বিকৃতি আর শূন্য হয় না, অর্থাৎ এই বিন্দুর পর থেকে বস্তুটি হচ্ছে স্থায়ী একটি বিকৃতি লাভ করে। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কিন্তু একটা স্থায়ী বিকৃতি। ঠিক আছে, এই যে এখান থেকে আমরা যদি আবার পীড়নকে কমাতে থাকি, অর্থাৎ বাহ্যিক বলকে যদি কমাতে থাকি, দেখবো আস্তে 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 এটি হচ্ছে এই রেখা বরাবর ফিরে আসছে, অর্থাৎ এটি কিন্তু আর এই পথে ফিরে আসে না। এই পথে যদি ফিরে আসতো তখন আমরা বলতাম যে সেটি স্থিতিস্থাপক ধর্ম পালন করছে। এই অংশ দিয়ে যখন ফিরে আসছে সেটি কিন্তু স্থায়ীভাবে বিকৃত হয়ে গেছে। আর এরপরে সর্বশেষ অংশ যেটা, অর্থাৎ ই থেকে এফ অংশ যেটা, এই ইএফ অংশের ক্ষেত্রে তারের হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দ্রুত কমতে থাকে। এই অংশে যেটা হয়, অর্থাৎ ডি অংশে যেটা হয়, সেক্ষেত্রে তারের নরমাল প্রস্থচ্ছেদ কমতে থাকে। অর্থাৎ আমরা যেটা দেখি যে একটা প্লাস্টিক বা রাবারের টুকরোকে অনেকক্ষণ টানতে থাকলে সেটা আস্তে আস্তে ভেতরের দিকে লম্বা হয়ে এবং তার প্রস্থটি কমে আসে, মনে হয় যে এখনই ছিঁড়ে যাবে। এই যে ডি অংশটা হচ্ছে সেই অংশ, আর ইএফ অংশ হচ্ছে সেই জিনিসটা ঘটে খুব দ্রুত, অর্থাৎ এরপরে সেটা হচ্ছে পুরোপুরি ছিঁড়েই যায়। অর্থাৎ এই যে এফ বিন্দু যখন পার হয়ে যাবে, এফ বিন্দুটাই কিন্তু আমাদের হচ্ছে যে অসহ পীড়নের যে সীমা সেটা, অর্থাৎ এরপরে সেটা হচ্ছে পুরোপুরি ভেঙে যাবে। দেখো এরপরে কিন্তু আর গ্রাফ নাই, অর্থাৎ এরপরে বিকৃতি হচ্ছে না। তার অর্থ কি, এরপরে বস্তুটা স্থায়ীভাবে ছিঁড়ে একদম ভেঙে আলাদা হয়ে গেছে। তাহলে এখানে হচ্ছে একটা বস্তুর সর্বোচ্চ বিকৃতি পাওয়া যাবে এই বিন্দু থেকে, স্থিতিস্থাপক সীমা পাওয়া যাবে হচ্ছে এই বিন্দু থেকে। ঠিক আছে, তাহলে এই গ্রাফটি যদি তোমাদের দেয়া থাকে, এর বিভিন্ন বিন্দুর মান যদি জানা থাকে, সেখান থেকে কিন্তু আমরা ওই বস্তুটির আচরণ সম্পর্কে জানতে পারবো। আমরা কিন্তু বলতে পারবো যে কোন অংশে এটি স্থিতিস্থাপক ধর্ম মেনে চলে, কোন অংশে সেটি স্থিতিস্থাপক ধর্ম মেনে চলে না, কোন অংশে সেটি প্লাস্টিক আচরণ করে, যেমন ডি অংশটিতে আসলে প্লাস্টিক আচরণ করে, ইএফ অংশটিতে আসার পরে সে হচ্ছে ভেঙেই যায়, আবার এই যে সিডি অংশটিতে কিন্তু বিপরীত সম্পর্ক দেখায়, অর্থাৎ এটি হচ্ছে নিচের দিকে নেমে যায়। এমন বিভিন্ন অংশে কিন্তু বিভিন্ন রকম ধর্ম আছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা যেটি পড়ছিলাম যে পীড়ন এবং বিকৃতির সমানুপাতিক সম্পর্ক, এটি কিন্তু পুরো গ্রাফ জুড়ে নেই। সমানুপাতিক সম্পর্ক আছে শুধুমাত্র ও এ অংশটিকে, অর্থাৎ ও থেকে এ বিন্দুর মধ্যে। এই যে এটি হচ্ছে তার, আমরা বলেছিলাম স্থিতিস্থাপক সীমা নামে একটি কথা আছে, অর্থাৎ যেই সীমা পর্যন্ত বা পীড়ন বা বিকৃতির যেই সীমা পর্যন্ত একটি বস্তু স্থিতিস্থাপক ধর্ম বজায় রাখে তাকে আমরা বলি হচ্ছে স্থিতিস্থাপক সীমা। এই ক্ষেত্রে এই যে ও এ অংশটুকু হচ্ছে একমাত্র স্থিতিস্থাপক সীমার ভেতরে, বাকি পুরো অংশটাই কিন্তু স্থিতিস্থাপক সীমার বাইরে।
এবং এফ পার হয়ে গেলে বাকি অংশটা হচ্ছে একদম বস্তুটি ভেঙে ছিঁড়ে যাওয়ার অবস্থা, অর্থাৎ এটি হচ্ছে অসহপীড়ন বা অসহভারও পার হয়ে যাওয়ার পরের অবস্থা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা হচ্ছে লেখচিত্রে পীড়ন এবং বিকৃতির সম্পর্কটি জানলাম। এবারে দেখো, এবারে আমরা হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক সম্পর্কে জানবো। সর্বশেষ অনলাইন ক্লাসে আমরা কিছুটা দেখে এসেছিলাম। আমরা দেখে এসেছিলাম যে স্থিতিস্থাপক গুণাঙ্ক হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক পীড়ন এবং বিকৃতির। তাহলে সেখান থেকে আমরা দেখেছিলাম যে স্থিতিস্থাপক গুণাঙ্ক ই সমান সমান পীড়ন বাই বিকৃতি, অর্থাৎ পীড়ন এবং বিকৃতি যে অনুপাত তাকেই আমরা বলছি স্থিতিস্থাপক গুণাঙ্ক। এখন পীড়ন তো বিভিন্ন রকম হতে পারে, বিকৃতিও বিভিন্ন রকম হতে পারে। এটি আমরা সর্বশেষ অনলাইন ক্লাসে পীড়নের যে প্রকারভেদ এবং বিকৃতি যে প্রকারভেদ সেখানে দেখে এসেছি। তাহলে পীড়ন অনুসারে বা বিকৃতি অনুসারে স্থিতিস্থাপক গুণাঙ্ক কিন্তু বিভিন্ন রকম হতে পারে। এখন সাধারণভাবে প্রথমে আমরা একটু দেখে নেব, যেখানে যেহেতু পীড়ন বাই বিকৃতির অনুপাত, অর্থাৎ একই বিকৃতির কারণে যেই পদার্থের পীড়ন বেশি সেই পদার্থের কিন্তু স্থিতিস্থাপক গুণাঙ্কের মান বা স্থিতিস্থাপক যে ধ্রুবক সেটির মানও বেশি। স্থিতিস্থাপকতা বেশি হওয়ার অর্থ হচ্ছে অসহ ভার বা অসহ বলের মান বেশি, অর্থাৎ স্থিতিস্থাপক সীমা বেশি, অর্থাৎ ভার ধরে রাখার সামর্থ্য বেশি। অর্থাৎ কোনো একটি বস্তুকে আমরা যদি ঝুলিয়ে রাখতে চাই, সেক্ষেত্রে আমরা অবশ্যই স্থিতিস্থাপক গুণাঙ্ক যার বেশি এমন একটি পদার্থ দিয়ে ঝুলিয়ে রাখতে চাইবো। এখন খেয়াল করো, এখানে হচ্ছে একই বিকৃতির জন্য, অর্থাৎ এখানে ধরো আমরা হচ্ছে দুইটি বস্তু নিলাম, দুটি বস্তুতে সমান পরিমাণ বিকৃতি দিলাম, বাহ্যিক বলের কারণে বিকৃতি হলো। বিকৃতি হওয়ার পরে যদি দেখি যে যেই পদার্থ বেশি পরিমাণে পীড়ন দিতে পারবে সেই পদার্থে কিন্তু স্থিতিস্থাপক গুণাঙ্কের মান বেশি হবে। এখন বিপরীত ক্রমে আবার এটাও বলা যায় যে একই পীড়নের জন্য যে পদার্থের হচ্ছে বিকৃতি বেশি সেই পদার্থের হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক হচ্ছে কম। অর্থাৎ এই যে আমরা যদি পীড়নকে ঠিক রাখি, আমরা যদি বিকৃতিকে ঠিক রাখি, একই বিকৃতির জন্য রাখি বা বিকৃতিকে ধ্রুব রাখি, সেক্ষেত্রে কিন্তু স্থিতিস্থাপক গুণাঙ্ক হচ্ছে পীড়নের সমানুপাতিক। অর্থাৎ পীড়ন যত বেশি হবে বা পীড়নের সামর্থ্য যত বেশি হবে সেটাই কিন্তু তার স্থিতিস্থাপক গুণাঙ্কের মানকে ঠিক করে দেবে। অর্থাৎ স্থিতিস্থাপক গুণাঙ্কের মান তত বেশি হবে। আর স্থিতিস্থাপক গুণাঙ্কই কিন্তু ঠিক করে দেবে একটি বস্তু কম স্থিতিস্থাপক না বেশি স্থিতিস্থাপক। স্থিতিস্থাপকের গুণাঙ্কের মান দিয়েই আমরা কিন্তু দুইটি পদার্থের স্থিতিস্থাপকতার তুলনা করতে পারবো। যার স্থিতিস্থাপক গুণাঙ্ক যত বেশি সেই পদার্থটি পদার্থবিজ্ঞানের ভাষায় তত বেশি স্থিতিস্থাপক। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো, আবার উল্টাভাবে যদি আমরা দেখি যে একই পীড়নের জন্য, অর্থাৎ সমান পরিমাণ পীড়নের জন্য যদি বিকৃতি কম বেশি হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা দেখবো যে ই এর সাথে বিকৃতির সম্পর্কটি কিন্তু ব্যস্তানুপাতিক। অর্থাৎ একই ই এর জন্য যদি বিকৃতি যদি বেশি হয় তার অর্থ তার স্থিতিস্থাপক গুণাঙ্ক কম, আর স্থিতিস্থাপক গুণাঙ্ক কম হওয়ার অর্থ স্থিতিস্থাপকতা কম, অসহ ভার বা অসহ বলের মানও কম, স্থিতিস্থাপক সীমাও কম এবং তার ভার ধরে রাখার সামর্থ্যও কিন্তু কম। ঠিক আছে? তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্কের যে বৈশিষ্ট্য সেটি জানলাম। এবারে দেখো, এবারে আমরা যেটি দেখবো স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রা এবং একক। প্রথমে আমাদের খেয়াল করতে হবে যে এখানে যে দুইটি রাশিকে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ স্থিতিস্থাপক গুণাঙ্ক মূলত একটি অনুপাত, কার অনুপাত? পীড়ন এবং বিকৃতির অনুপাত। তাহলে পীড়ন এবং বিকৃতি উভয় যেহেতু স্কেলার রাশি, সে কারণে স্থিতিস্থাপক গুণাঙ্ক বা স্থিতিস্থাপক যে ধ্রুবক সেটিও কিন্তু একটি স্কেলার রাশি। কারণ এখানে তুমি একটি স্কেলার রাশিকে, অর্থাৎ পীড়ন একটি স্কেলার রাশি, বিকৃতি একটি স্কেলার রাশি, তুমি যখন পীড়নকে বিকৃতি দিয়ে ভাগ করছো তার অর্থ হচ্ছে তুমি একটি স্কেলার রাশিকে আরেকটি স্কেলার রাশি দিয়ে ভাগ করছো। অর্থাৎ এদের যে ফলাফল সেটি অবশ্যই আরেকটি স্কেলার রাশি হতে হবে। অর্থাৎ স্থিতিস্থাপক গুণাঙ্ক একটি স্কেলার রাশি, এর কোনো দিক নেই। এবার আসো স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রা। এখন এই যে পীড়ন এবং বিকৃতির মধ্যে তোমরা খেয়াল করলে দেখতে পাবে যে বিকৃতি রাশিটি হচ্ছে একই রাশির অনুপাত। অর্থাৎ বিকৃতি মানে কিন্তু ধরো দৈর্ঘ্য বিকৃতির ক্ষেত্রে আমরা বলে থাকি যে দৈর্ঘ্যের পরিবর্তন ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য, অর্থাৎ দৈর্ঘ্য এবং দৈর্ঘ্যের অনুপাত। যখন আমরা আয়তন বিকৃতির কথা বলে থাকি তখন আমরা বলে থাকি সেটা হচ্ছে আয়তনের পরিবর্তন ডিভাইডেড বাই আদি আয়তন, অর্থাৎ আয়তন ভাগ আয়তন। অর্থাৎ আমরা প্রত্যেক ক্ষেত্রে কিন্তু একই রাশিকে একই রাশি দ্বারা ভাগ করেই বিকৃতি পাচ্ছি। অর্থাৎ বিকৃতি কিন্তু একটি মাত্রাবিহীন রাশি, বিকৃতির কোনো মাত্রা নাই, বিকৃতির কোনো একক নাই, এটা জাস্ট একটা সংখ্যা। এখন বিকৃতি যেহেতু একটা মাত্রা এবং একক বিহীন রাশি, সেক্ষেত্রে পীড়ন এবং বিকৃতির যে অনুপাত সেটির মাত্রা হবে তাহলে শুধুমাত্র পীড়নের মাত্রার সমান। অর্থাৎ পীড়নের মাত্রা হচ্ছে কি ছিল? পীড়নের মাত্রা ছিল চাপের মাত্রার সমান, অর্থাৎ m l টু দি পাওয়ার -1 t টু দি পাওয়ার -2। ঠিক আছে?
আচ্ছা, তাহলে এটা গেল স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রা। তাহলে এবারে আসো পীড়নের যে স্থিতিস্থাপক গুণাঙ্কের যে একক, সেটাও হুবহু পীড়নের অনুরূপ, কারণ পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি যখন আমরা করছি, বিকৃতি তো কোনো একক নাই, বিকৃতি যেহেতু কোনো একক নাই, তার মানে পীড়নের যে একক সেটি স্থিতিস্থাপক গুণাঙ্কের একক। অর্থাৎ এসআই বা এমটিএস পদ্ধতিতে আমরা স্থিতিস্থাপক গুণাঙ্কের একক দেখে আসছি, পীড়নের একক দেখে আসছি হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার, বা এটিকে প্যাসকেল দ্বারাও প্রকাশ করা যায়। অর্থাৎ নিউটন পার মিটার স্কোয়ার বা প্যাসকেলই হচ্ছে পীড়নের একক। অর্থাৎ এটি হচ্ছে আসলে স্থিতিস্থাপক গুণাঙ্কেরও একক। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রা এবং একক সম্পর্কে জানলাম। এবারে দেখো, এবারে হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক কয় প্রকার হতে পারে সেটি সম্পর্কে আমরা একটু জানবো। স্থিতিস্থাপক গুণাঙ্ক প্রধানত 3 প্রকার। আমরা এর আগে দেখে এসেছি যে আমাদের পীড়ন এবং বিকৃতির বহু রকম প্রকারভেদ হয়ে থাকে। এখন প্রথম স্থিতিস্থাপক গুণাঙ্ক যেটি, সেটি হচ্ছে দৈর্ঘ্যের স্থিতিস্থাপক গুণাঙ্ক। এটির আরেকটি নাম আছে, সেটি হচ্ছে ইয়াং এর স্থিতিস্থাপক গুণাঙ্ক, বা সংক্ষেপে বলা হয় ইয়াং এর গুণাঙ্ক। অর্থাৎ মডুলাস অফ, ইংরেজিতে বলা হয় মডুলাস অফ লঙ্গিটিউডিনাল ইলাস্টিসিটি, অথবা ইয়াং নামে একজন বিজ্ঞানী ছিলেন, তার নামানুসারে একে ডাকা হয় ইয়াংস মডিউলাস বা ইয়াং এর গুণাঙ্ক নামে। অর্থাৎ কখনো যদি কোনো পদার্থের ইয়াং এর গুণাঙ্ক সম্পর্কে কোনো তথ্য আমাদের কোথাও দেয়া থাকে, আমরা বুঝে নেব যে সেখানে আসলে সেটি দৈর্ঘ্যের যে স্থিতিস্থাপক গুণাঙ্ক তার কথা বলা হয়েছে। তাহলে আমরা জানলাম স্থিতিস্থাপক গুণাঙ্ক 3 প্রকার। তার মধ্যে প্রথমটি হচ্ছে দৈর্ঘ্যের স্থিতিস্থাপক গুণাঙ্ক, বা দৈর্ঘ্যের যে গুণাঙ্ক তার আরেক নাম হচ্ছে ইয়াং এর গুণাঙ্ক বা ইয়াংস মডিউলাস। তাহলে এরপরে যেটি আছে সেটি হচ্ছে আকারের স্থিতিস্থাপক গুণাঙ্ক, বা দৃঢ়তার স্থিতিস্থাপক গুণাঙ্ক, বা মোচড় গুণাঙ্ক, বা কাঠিন্য গুণাঙ্ক। এর অনেকগুলো নাম আছে, আরো অনেকগুলো নাম আছে। কৃন্তন গুণাঙ্ক বা ব্যাবর্তন গুণাঙ্ক। সাধারণত আমরা একে হচ্ছে দৃঢ়তা গুণাঙ্ক বা ব্যাবর্তন গুণাঙ্ক, এই শব্দ দুটি সবচেয়ে বেশি ব্যবহার করা হয়ে থাকে। এটিকে যদি ইংরেজিতে বলা হয়, সেটিকে সাধারণত শিয়ারিং মডিউলাস বা রিজিডিটি মডুলাস হিসাবে প্রকাশ করা হয়ে থাকে। অর্থাৎ একটি বস্তুকে যখন মোচড়ানো হয়, ধরো একটি স্কেলকে তুমি পাশ থেকে বাঁকিয়ে দিতে চাইছো, বা কোন একটি বস্তুকে তুমি মোচড় দিতে চাচ্ছ, তখন তার যে পীড়ন এবং বিকৃতির অনুপাত, তাকে আমরা বলি হচ্ছে দৃঢ়তা গুণাঙ্ক বা মোচড় গুণাঙ্ক বা ব্যাবর্তন গুণাঙ্ক। ঠিক আছে? আর সর্বশেষ যেটি আছে সেটির নাম হচ্ছে আয়তনের স্থিতিস্থাপক গুণাঙ্ক বা আয়তন গুণাঙ্ক। একে ইংরেজিতে বলা হয় যে মডুলাস অফ ভলিউম ইলাস্টিসিটি, অথবা সবচেয়ে বেশি প্রচলিত যেটি, সেটি হচ্ছে বাল্ক মডিউলাস। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা 3 ধরনের স্থিতিস্থাপক গুণাঙ্কের কথা জানলাম। প্রথমটি দৈর্ঘ্য সংক্রান্ত, তার নাম হচ্ছে ইয়াং এর গুণাঙ্ক। দ্বিতীয়টি হচ্ছে আকার সংক্রান্ত, সেটির নাম হচ্ছে দৃঢ়তা গুণাঙ্ক বা ব্যাবর্তন গুণাঙ্ক। এবং তৃতীয়টি হচ্ছে আয়তন সংক্রান্ত, তার নাম হচ্ছে আয়তন গুণাঙ্ক বা বাল্ক মডিউলাস। তাহলে এই হচ্ছে আমাদের 3 রকম স্থিতিস্থাপক গুণাঙ্কের প্রকারভেদ। এবারে আমরা এদের সম্পর্কে একটু বিস্তারিত জানবো। তাহলে প্রথমেই আমরা যেটি দেখে নেব সেটি হচ্ছে ইয়াং এর গুণাঙ্ক সম্পর্কে। তাহলে ইয়াং এর গুণাঙ্ক কেমন? এই যে এখানে যেটি বলা আছে, স্থিতিস্থাপকতার সীমার মধ্যে দৈর্ঘ্য পীড়ন এবং দৈর্ঘ্য বিকৃতির যে অনুপাত, আমরা প্রথমেই বলেছিলাম যে ইয়াং এর গুণাঙ্ক হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি সংক্রান্ত যে, বা দৈর্ঘ্য পীড়ন সংক্রান্ত যেই গুণাঙ্ক, সেটিকে আমরা বলছি ইয়াং এর গুণাঙ্ক। অর্থাৎ স্থিতিস্থাপকতার সীমার মধ্যে দৈর্ঘ্য পীড়ন এবং দৈর্ঘ্য বিকৃতি যে অনুপাত, তাকে আমরা বলছি ইয়াং এর স্থিতিস্থাপক গুণাঙ্ক। ঠিক আছে? তাহলে আমরা যদি এটাকে গাণিতিক ভাবে বলে থাকি, ইয়াং এর প্রথম অক্ষর হচ্ছে ওয়াই ইংরেজিতে লিখলে, তাই একে আমরা সাধারণত ওয়াই দ্বারা প্রকাশ করি। তাহলে ওয়াই অর্থ হচ্ছে ওয়াই সমান সমান দৈর্ঘ্য পীড়ন ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি। ঠিক আছে? তাহলে আমাদের ইয়াং এর স্থিতিস্থাপক গুণাঙ্ক ওয়াই সমান সমান দৈর্ঘ্য পীড়ন ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি। এখন মনে করো যে কোনো একটি এ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট একটা বস্তু আছে, তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে এ, বস্তুটির আদি দৈর্ঘ্য হচ্ছে এল, এবং দৈর্ঘ্য বরাবর এফ বল প্রয়োগ করা হলে সেটি হচ্ছে ছোট হাতের এল পরিমাণ দৈর্ঘ্য পরিবর্তন হলো। অর্থাৎ সেটি যেহেতু পরিবর্তন, সেটি বৃদ্ধি হতে পারে, হ্রাসও হতে পারে। তাহলে আমাদের আদি দৈর্ঘ্য ছিল হচ্ছে বড় হাতের এল পরিমাণ, আর দৈর্ঘ্যের যে পরিবর্তন হলো সেটা হচ্ছে ছোট হাতের এল পরিমাণ। কেন হলো? সেটি হচ্ছে এফ পরিমাণ বল প্রয়োগের কারণে। এফ পরিমাণ বল প্রয়োগটা আবার কোথায় করা হয়েছে? এ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপরে। তাহলে দেখো, এখানে আমাদের পীড়নের যে অর্থ, আমরা পীড়ন কি বলে আসছিলাম? পীড়ন মানে হচ্ছে প্রতি একক ক্ষেত্রফলে
কোন একটি বস্তু যে পরিমাণ পাল্টা বল প্রদান করতে সক্ষম। তাহলে বাহ্যিক বল যদি এফ পরিমাণ হয়ে থাকে, তার পাল্টা বল সেটাও নিশ্চয়ই এফ পরিমাণ সাম্যাবস্থার ক্ষেত্রে। আবার বিকৃতি অর্থ আমরা কি জেনে এসেছিলাম? বিকৃতি অর্থ হচ্ছে কোন একটি নির্দিষ্ট মাত্রার পরিবর্তন ডিভাইডেড বাই ওই মাত্রাটির আদি পরিমাণ। অর্থাৎ এখানে যেহেতু আমরা দৈর্ঘ্য সম্পর্কে কথা বলছি, তাহলে এটি হবে হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তন ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য, অর্থাৎ ছোট হাতের এল ডিভাইডেড বাই বড় হাতের এল। তাহলে আমরা যদি এদেরকে গাণিতিকভাবে প্রকাশ করি, আমরা পাবো দৈর্ঘ্য বিকৃতি হবে হচ্ছে স্মল এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এল, এবং দৈর্ঘ্য পীড়ন, পীড়ন যেহেতু বিভিন্ন রকম হতে পারে সেই কারণে একে আমরা হচ্ছে পি এল দ্বারা প্রকাশ করলাম, অর্থাৎ এল বরাবর, সেটি হচ্ছে একক ক্ষেত্রফলের উপরে কতখানি বল প্রয়োগ হচ্ছে, অর্থাৎ এফ ডিভাইডেড বাই এ। তাহলে দেখো আমরা দৈর্ঘ্য বিকৃতির গাণিতিক মানটি পেয়ে গিয়েছি, পীড়নেরও গাণিতিক মানটি পেয়ে গিয়েছি। এখন আমাদের তাহলে ওয়াই এর মান কি হবে? ওয়াই সমান সমান দৈর্ঘ্য পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতি, অর্থাৎ আমরা লিখতে পারি যে বস্তুর ইয়াং এর গুণাঙ্ক ওয়াই সমান সমান এই যে পীড়ন অর্থাৎ এফ বাই এ ডিভাইডেড বাই বিকৃতি অর্থাৎ স্মল এল বাই ক্যাপিটাল এল। এখন একে আমরা যদি একটু সাজিয়ে লিখি তাহলে আমরা পাবো এই যে এই এলটি হচ্ছে উপরে চলে যাবে আর এই এটি হচ্ছে নিচে চলে আসবে, অর্থাৎ আমরা লিখতে পারবো যে বস্তুর ইয়াং এর গুণাঙ্ক y সমান সমান এফ এল অর্থাৎ এফ ইন্টু ক্যাপিটাল এল ডিভাইডেড বাই এ ইন্টু স্মল এল। ক্লিয়ার? তাহলে এই আমরা পেলাম হচ্ছে ইয়াং এর গুণাঙ্কের রাশিমালা। ইয়াং এর গুণাঙ্কের রাশিমালা হচ্ছে বল প্রযুক্ত বল গুণ আদি দৈর্ঘ্য ডিভাইডেড বাই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল গুণ দৈর্ঘ্য বৃদ্ধি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই যে এই গাণিতিক রাশিমালার মাধ্যমে আমরা হচ্ছে এখন পরবর্তীতে যদি তথ্যগুলি জানা থাকে সেখান থেকে আমরা হচ্ছে ইয়াং এর গুণাঙ্ক নির্ণয় করতে পারবো। তাহলে এর পরের অংশটুকু আমরা যদি এবার একটু দেখে নেই যে এই যে ইয়াং এর গুণাঙ্ক আমরা গাণিতিক ভাবে দেখলাম, আমরা সংজ্ঞাটি পড়লাম, কিন্তু বাস্তবে আসলে এটা কি বোঝায় বা এর ভৌত অর্থটা কি সেটা এখন আমরা দেখবো, অর্থাৎ এর ভৌত তাৎপর্যটা দেখবো। তাহলে আমরা দেখি, একটু আগে আমরা কি পেলাম? আমরা পেয়েছি যে ইয়াং এর গুণাঙ্ক y সমান সমান এফ এল ডিভাইডেড বাই এ এল। ঠিক আছে, এখন আমরা একটা বিশেষ ক্ষেত্র দেখব। কি বিশেষ ক্ষেত্র? যদি এমন হয় যে এ সমান সমান 1 একক, অর্থাৎ এ কোনটা? এ ছিল হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, আর এল সমান সমান যদি এল হয়, অর্থাৎ স্মল এল এবং ক্যাপিটাল এল যদি সমান হয়, দেখো এখানে কি আছে? এল বাই এল, অর্থাৎ ক্যাপিটাল এল এবং স্মল এল, বড় হাতের এল এবং ছোট হাতের এল এর মান যদি সমান হয়, সেক্ষেত্রে এই এল এল হচ্ছে কাটাকাটি। আবার এ এর মানকে আমরা যদি 1 করে দেই তাহলে এখানে আর কিছু থাকছে না, তাহলে এখানে f ইন্টু 1 ডিভাইডেড বাই 1, তখন ডান পক্ষে কিন্তু শুধুমাত্র f থাকছে, অর্থাৎ এই যে এটির মানও 1 এটির মানও 1, তখন আমরা কি পাবো? তখন আমরা পাবো y সমান সমান f, তাই পাচ্ছি না? আচ্ছা, এখন সব সময় কিন্তু y সমান সমান f পাচ্ছি না, কখন পাচ্ছি? এই যে এই বিশেষ শর্তে, কখন? যদি a সমান সমান 1 হয় এবং স্মল l সমান সমান ক্যাপিটাল L হয়। তাহলে এই যে শর্তটা দিলাম, এই শর্ত থেকে আমরা কিন্তু y এর ভৌত তাৎপর্যটা এক লাইনে বলে ফেলতে পারি। কি বলা যায়? এখানে বলা যায় যে a সমান সমান 1 হওয়ার অর্থ হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে একক ক্ষেত্রফল, আর l সমান সমান l হওয়ার অর্থ হচ্ছে আদি দৈর্ঘ্যের সমান দৈর্ঘ্য পরিবর্তন। তাহলে আমরা যদি এটিকে এবার বলি যে একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো বস্তুর, সেটি তার হতে পারে বা রড হতে পারে, আদি দৈর্ঘ্যের সমান দৈর্ঘ্য বৃদ্ধির জন্য এর দৈর্ঘ্য বরাবর যে বল প্রয়োগ করতে হয় তাকেই হচ্ছে ইয়াং এর গুণাঙ্ক বলে। তাহলে কি বললাম? এই যে একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো বস্তুর, অর্থাৎ a সমান সমান 1, আদি দৈর্ঘ্যের সমান দৈর্ঘ্য বৃদ্ধির জন্য, অর্থাৎ l সমান সমান l, তাহলে এই দুটি শর্ত পূরণ করা হলে যেই বল প্রয়োগ করতে হয় সেটাই হচ্ছে ওই বস্তুর ইয়াং এর গুণাঙ্ক, অর্থাৎ y সমান সমান f। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এটাই হচ্ছে আমাদের ইয়াং এর গুণাঙ্কের ভৌত তাৎপর্য। অর্থাৎ এখন যদি আমরা বলি যে কোন একটি বস্তুর, ধরো ইস্পাতের ইয়াং এর গুণাঙ্ক, ঠিক আছে, মনে করো ইস্পাতের ইয়াং এর গুণাঙ্ক হচ্ছে 2 ইন্টু 10⁻11 নিউটন পার মিটার স্কোয়ার। কি বলা হলো? ইস্পাতের ইয়াং এর গুণাঙ্ক হচ্ছে 2 ইন্টু 10⁻11 নিউটন পার মিটার স্কোয়ার। এটার অর্থ হচ্ছে যদি তুমি কোনো একটা ইস্পাতের দণ্ড যার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে 1 মিটার স্কোয়ার, অর্থাৎ একক ক্ষেত্রফল বিশিষ্ট, সেই তারের দৈর্ঘ্য বরাবর যদি 2 ইন্টু 10⁻11 নিউটন বল প্রয়োগ করো, তাহলে তারটি হচ্ছে ঠিক তার দৈর্ঘ্যের সমান বৃদ্ধি পাবে, অর্থাৎ তার দৈর্ঘ্যটি দ্বিগুণ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটি হচ্ছে আমাদের স্থিতিস্থাপকতার
ভৌত তাৎপর্য বা ইয়াং এর গুণাঙ্কের ভৌত তাৎপর্য। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এবারে আমরা হচ্ছে ইয়াং এর গুণাঙ্ক আমরা কিভাবে নির্ণয় করতে হয় বা ব্যবহারিক ক্ষেত্রে আমরা কিভাবে নির্ণয় করি বা গাণিতিক ভাবে আমরা কিভাবে হিসাব করি সেটি একটু দেখে নেব। এখন একটু আগে আমরা বলে এসেছিলাম যে এখানে কয়েকটি রাশি আছে, কি কি রাশি আছে আমরা আবার একটু দেখে নিচ্ছি। ইয়াং এর গুণাঙ্কে আছে y সমান সমান FL ডিভাইডেড বাই AL, অর্থাৎ আমাদের এখানে মোট 4টি রাশি, একটি হচ্ছে প্রযুক্ত বল, একটি হচ্ছে আদি দৈর্ঘ্য, একটি হচ্ছে পরিবর্তিত দৈর্ঘ্য, আরেকটি হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এখন প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিভিন্ন পদার্থের ক্ষেত্রে বিভিন্ন রকম হতে পারে। যদি চার কোণা একটি তার নিয়ে আমরা কাজ করি সেক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ দিয়ে গুণ করলে আমরা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল পাবো। যদি বৃত্তাকার একটি বস্তু নিয়ে কাজ করে থাকি সেক্ষেত্রে আমরা হচ্ছে ব্যাসার্ধ বা ব্যাস নির্ণয় করে তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল পাবো। আমরা সাধারণত কোনো একটি পরীক্ষাগারে যখন পরীক্ষা করি আমরা সাধারণত কোনো একটি সুনির্দিষ্ট মাপের বা সুনির্দিষ্ট সুষম আকৃতির তার ব্যবহার করতে স্বচ্ছন্দ বোধ করি এবং সাধারণত আমরা যেই তার ব্যবহার করে থাকি সেগুলো হচ্ছে গোলাকৃতি বিশিষ্ট, অর্থাৎ বৃত্তাকার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট। তাহলে যদি আমরা সেরকম একটি তারের কথা বলে থাকি, দেখো এখানে আমরা ধরে নিচ্ছি যে এটি হচ্ছে বৃত্তাকার একটি তার, অর্থাৎ সিলিন্ডার আকৃতির তার, সেক্ষেত্রে তার ব্যাসার্ধ হচ্ছে আর, এবং এখানে বাহ্যিক যে বল সে কারণে আমরা সাধারণত কোনো একটি ভরকে ব্যবহার করি, অর্থাৎ তারের নিচে একটি বাটখারা ঝোলানোর জায়গা থাকে, অর্থাৎ একটি পাত্র থাকে এবং সেই পাত্রে আমরা ধীরে ধীরে বাটখারা যোগ করতে থাকি, অর্থাৎ ভর যোগ করতে থাকি। ভর যোগ করার অর্থ যেহেতু এটি নিচের দিকে ঝোলানো সেক্ষেত্রে সেটি অবশ্যই নিচের দিকে একটি ওজন বল প্রয়োগ করবে এবং অভিকর্ষীয় ত্বরণ জি এর কারণে সেখানে আমরা তার বলের মানটি নির্ণয় করতে পারবো। তাহলে দেখো এই যে এখানে হচ্ছে ইয়াং এর গুণাঙ্ক নির্ণয়ের যে ব্যবহারিক সেটআপ সেটি এখানে দেখানো হয়েছে। এই যে এটি হচ্ছে আদি অবস্থা, এই যে এখানে দেখো এখানে হচ্ছে এই যে বাটখারা রাখার জায়গা, অর্থাৎ এখানে একটি পাত্র রাখা হয়েছে, পাত্রটি এখানে কিন্তু খালি। পাত্রটি যেহেতু এখানে খালি তার অর্থ এই অবস্থানে তার যে দৈর্ঘ্য এটা হচ্ছে তার আদি দৈর্ঘ্য, দ্যাট ইজ ক্যাপিটাল এল। ঠিক আছে, এখন আমরা হচ্ছে স্ক্রু ওয়াচ কিংবা স্লাইড ক্যালিপার্স ব্যবহার করতে শিখেছি, অর্থাৎ স্ক্রু ওয়াচ ব্যবহার করে আমরা কিন্তু এই যে তারটি বা এই রডটি তার কিন্তু ব্যাসার্ধ বা আমরা সরাসরি ব্যাসার্ধ তো নির্ণয় করতে পারি না, আমরা হচ্ছে ব্যাস নির্ণয় করতে পারি। ব্যাসকে আবার অর্ধেক করে নিয়ে আমরা হচ্ছে ব্যাসার্ধ পেয়ে যাই, অর্থাৎ এই তারটিকে আমরা হচ্ছে ব্যাসার্ধ নির্ণয় করতে পারবো। ব্যাসার্ধ নির্ণয় করে ফেলার অর্থ হচ্ছে ব্যাসার্ধ থেকে আমরা কিন্তু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দ্যাট ইজ পাই আর স্কোয়ার নির্ণয় করতে পারবো। ঠিক আছে, তাহলে দেখো আমরা হচ্ছে দুইটি রাশি পেয়ে গেছি, একটি হচ্ছে এল পেয়ে গেছি আর একটি হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল পেয়ে গেছি। এরপরে এখন এখানে হচ্ছে একটি বাটখারা দেওয়া হলো, এই যে দেখো এখানে কিন্তু বাটখারা দেওয়া আছে। বাটখারা দেওয়ার পরে কি হলো, আগে দৈর্ঘ্য ছিল এই পর্যন্ত, এখন দৈর্ঘ্য আসছে এই পর্যন্ত, অর্থাৎ এই যে আদি অবস্থা এবং শেষ অবস্থার যে পার্থক্য এইটুকুই হচ্ছে তার দৈর্ঘ্য বৃদ্ধি, অর্থাৎ এইটুকু হচ্ছে স্মল এল। এবং এখানে কি জন্য এম ভরের একটি বাটখারা দেওয়া হয়েছে, এম ভরের একটি বাটখারার ওজন হচ্ছে অভিকর্ষজ ত্বরণ জি দ্বারা গুণ করলে এম জি পরিমাণ, অর্থাৎ এম জি হচ্ছে ওজন, ওজন কিন্তু একটি বল যেটি নিচের দিকে কাজ করছে, অর্থাৎ বাহ্যিক বলের পরিমাণ হচ্ছে এম জি। তাহলে দেখো এখানে এফ সমান সমান হচ্ছে এম জি। তাহলে এখন দেখো এখানে আমাদের যা যা দরকার, এল এটিকে আমরা একটি স্কেল দিয়ে মেপে নিতে পারবো, স্মল এল এটিকে আমরা স্লাইড ক্যালিপার্স বা কোনো একটি ব্যবস্থা দ্বারা মেপে নিতে পারবো, এ এটিকে আমরা হচ্ছে আর এর মাধ্যমে নির্ণয় করে ফেলেছি, এফ এটিকেও আমরা জি এর মাধ্যমে নির্ণয় করে ফেলেছি। তাহলে এখন দেখো এখন আমরা কি পাচ্ছি, এক্ষেত্রে বস্তুর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ হবে হচ্ছে পাই আর স্কোয়ার, কখন, যখন বস্তুটার ব্যাসার্ধ হচ্ছে আর, এবং প্রযুক্ত ওজন বল হবে হচ্ছে এম জি, যখন বাটখারার ভর হচ্ছে এম এবং অভিকর্ষজ ত্বরণ হচ্ছে জি। তাহলে এবারে যদি আমরা এই মানগুলো বসিয়ে দেই, অর্থাৎ আমরা এই যে এফ এর বদলে যদি এম জি বসিয়ে দেই এবং এর বদলে যদি পাই আর স্কোয়ার বসিয়ে দেই, আমরা কি পাচ্ছি, ওয়াই সমান সমান এই যে এফ এল ডিভাইডেড বাই এ এল, অর্থাৎ আমরা বলতে পারি ওয়াই সমান সমান এম জি এল ডিভাইডেড বাই পাই আর স্কোয়ার এল। এখন এই সমীকরণটি দেখে প্রথমেই বিরক্ত লাগতে পারে যে একটা সোজা সাপটা সমীকরণ ছিল, প্রথমে ছিল কি সুন্দর পীড়ন বাই বিকৃতির অনুপাত, সেখান থেকে আমরা কি বিদঘুটে বিশাল একটা সমীকরণে চলে আসলাম। এখন এই সমীকরণে আসার কারণ হচ্ছে এই সমীকরণটা দেখতে যতই বড় হোক না কেন এখানে প্রত্যেকটা অংশ কিন্তু পরিমাপযোগ্য। আমরা পদার্থবিজ্ঞানে একদম প্রথম ক্লাসে বলেছিলাম পদার্থবিজ্ঞানে আমরা শুধুমাত্র সেইগুলো নিয়েই কথা বলি যেগুলোকে আমরা পরিমাপ করতে পারি এবং পরিমাপ করে কোনো একটি সংখ্যা দ্বারা প্রকাশ করতে পারি। এখন যে জিনিস পরিমাপযোগ্য না, ধরো পীড়ন রাশিটি সরাসরি পরিমাপ করার উপায় নেই, এটিকে পরোক্ষভাবে পরিমাপ করতে হয়। বিকৃতি সরাসরি পরিমাপ করার উপায় নেই, এটিকে পরোক্ষভাবে পরিমাপ করতে হয়। সেক্ষেত্রে পরোক্ষভাবে পরিমাপ করতে গেলে আমাদের অবশ্যই যেই রাশিগুলি আমাদের সরাসরি মাপা সম্ভব তাদের দ্বারাই একটি সমীকরণ গঠন করতে হবে। এখানে কিন্তু আমরা দেখো ঠিক
সেই কাজটি করেছি। অর্থাৎ এখানে দেখো, এখানে এম কে একটি দাঁড়িপাল্লা দিয়ে বা একটি ওজন যন্ত্র দিয়ে মেপে ফেলা সম্ভব। জি কোন একটি নির্দিষ্ট স্থানে জি আমাদের সাধারণত জানা থাকে। এল এটিকে একটি মিটার স্কেল দিয়ে মেপে ফেলা যাবে। পাই এর মান একটি ধ্রুবক আমরা জানি। আর কে আমরা হচ্ছে একটি স্ক্রু গজ দ্বারা মেপে ফেলতে পারবো। এল কেও আমরা একটি স্কেল কিংবা স্লাইড ক্যালিপার্স দিয়ে মেপে ফেলতে পারবো। তাহলে দেখো এখানে এই সমীকরণের ডান পক্ষে যা যা আছে তার প্রত্যেকটিকেই কিন্তু কোনো না কোনো ভাবে খুব সহজে আমাদের আশেপাশে যেসব যন্ত্র থাকে ল্যাবরেটরিতে তাদের দ্বারাই মেপে ফেলা সম্ভব। সেই কারণে আমরা হচ্ছে ওয়াই কে এই রাশি দ্বারা প্রকাশ করলাম। এখন তোমাদের যখন ভবিষ্যতে হাতে কলমে করতে হবে তখনও তোমাদের এই রাশিটি ব্যবহার করতে হবে, এবং তোমাদের যদি ভবিষ্যতে কোনো গাণিতিক সমস্যার সমাধান করতে হয় তখনও কিন্তু এটি কাজে আসতে পারে। অনেক সময় হয়তো তোমাদের কোনো গাণিতিক সমস্যা অনেক সময় দেওয়া থাকে যে একটি 2 মিলিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি তারে 5 কেজি ভরের একটি ভর ঝোলানো হলে 2 সেন্টিমিটার দৈর্ঘ্য বৃদ্ধি পায়। অর্থাৎ তোমাদের কিন্তু আসলে বলা হলো যে এল হচ্ছে 2 সেন্টিমিটার, এম হচ্ছে 5 কেজি এবং আর হচ্ছে 2 মিলিমিটার। ঠিক আছে, এখান থেকে এখন হয়তো ইয়াং এর গুণাঙ্ক জানা থাকলে আদি দৈর্ঘ্য বের করা সম্ভব, কিংবা আদি দৈর্ঘ্য যদি দেওয়া থাকে সেখানে ইয়াং এর গুণাঙ্ক বের করা সম্ভব ইত্যাদি। এই সমীকরণে যে কোনো চারটি রাশির মান জানা থাকলে কিন্তু আমরা পঞ্চমটি নির্ণয় করতে পারবো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা হচ্ছে ইয়াং এর গুণাঙ্ক ব্যবহারিক ভাবে কি করে নির্ণয় করতে সেটি দেখলাম। পরবর্তীতে আমরা যখন গাণিতিক সমস্যার সমাধান করব তখন আমরা এর ব্যবহার দেখব। তাহলে এরপরে আমরা এখন আসো, এরপরে আমরা হচ্ছে দৃঢ়তা গুণাঙ্ক সম্পর্কে জানবো। ঠিক আছে, দৃঢ়তা গুণাঙ্ক কি জিনিস আমরা প্রথমে সংজ্ঞাটি একটু জেনে নিই। স্থিতিস্থাপক সীমার মধ্যে আকার পীড়ন এবং আকার বিকৃতি যে অনুপাত তাকে আমরা বলি হচ্ছে দৃঢ়তার স্থিতিস্থাপক গুণাঙ্ক। ঠিক আছে, তাহলে একে হচ্ছে এন, কিংবা এটি হচ্ছে একটি গ্রিক অক্ষর ইটা, একে এন দ্বারাও প্রকাশ করা হয় কিংবা ইটা দ্বারাও প্রকাশ করা হয়। তাহলে আমরা যেই সংজ্ঞাটি কেবলই দেখে আসলাম সেটি অনুসারে যদি গাণিতিক ভাবে বলি, এন সমান সমান আকার পীড়ন ডিভাইডেড বাই আকার বিকৃতি। ঠিক আছে, তাহলে আমরা যদি একটু গাণিতিক ভাবে দেখে আসি, মনে করি যে কোনো একটা দৃঢ় বস্তুর পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে এ এবং উক্ত পৃষ্ঠে ক্রিয়াশীল যে স্পর্শীয় বল সেটা হচ্ছে এফ। ঠিক আছে, আকার বিকৃতির জন্য আমাদের কিন্তু দৈর্ঘ্য বরাবর বল প্রয়োজন হয় না, আমাদের দরকার হচ্ছে স্পর্শীয় বল। তাহলে এই কারণে যদি এমন হয় ব্যবর্তন কোণের মান যদি থিটা হয়ে থাকে, ব্যবর্তন পীড়ন কি জিনিস সেটি আমরা এর আগে ক্লাসে দেখে এসেছি, যাদের মনে নেই তারা আগের ক্লাসটি আবার দেখে আসতে পারো। তাহলে ব্যবর্তন পীড়ন হবে হচ্ছে এফ বাই এ, অর্থাৎ এ পরিমাণ ক্ষেত্রফলের উপরে এফ পরিমাণ বল প্রয়োগ করা হয়েছে, এবং ব্যবর্তন বিকৃতি হবে হচ্ছে, এটি আমরা দেখে এসেছি যে ব্যবর্তন বিকৃতি কিন্তু আমরা একটি কোণ দ্বারা প্রকাশ করতে পারি, যে থিটা যখন খুব ছোট তখন, অর্থাৎ যত কোণে এটি মোচড় খেয়েছে সেই কোণের মানটি হচ্ছে তার ব্যবর্তন বিকৃতির মান। এখানে খেয়াল রাখতে হবে এখানে থিটাকে কিন্তু আমরা অবশ্যই রেডিয়ানে প্রকাশ করছি, এটা কিন্তু ডিগ্রি মান নয়। ঠিক আছে, এখানে থিটাটা হচ্ছে রেডিয়ান কোণ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা কি পেলাম, কোন একটি দৃঢ় বস্তুর যদি পৃষ্ঠের ক্ষেত্রফল এ এবং স্পর্শীয় বল যদি এফ হয়ে থাকে তাহলে ব্যবর্তন পীড়ন হবে হচ্ছে এফ বাই এ। আর যদি এই বলের প্রভাবে ব্যবর্তন কোণ বা মোচড়ের পরিমাণ যদি থিটা রেডিয়ান হয়ে থাকে তাহলে থিটাই হচ্ছে তার ব্যবর্তন বিকৃতির মান। তাহলে আমরা কি দেখতে পেলাম, এখানে হচ্ছে বলা হয়েছে যে এন সমান সমান হচ্ছে আকার পীড়ন বাই আকার বিকৃতি, অর্থাৎ আমরা বলতে পারি যে এন সমান সমান পীড়ন বাই বিকৃতি, দ্যাট ইজ এফ বাই এ ডিভাইডেড বাই থিটা, অর্থাৎ এফ ডিভাইডেড বাই এ থিটা, বা সরাসরি আমরা এটাও বলতে পারি যে পিএস বাই থিটা। এখন যেখানে আমাদের যেটা প্রয়োজন সেখানে আমরা এইটা কিংবা এইটা ব্যবহার করতে পারবো। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের হচ্ছে দৃঢ়তা গুণাঙ্কের সংজ্ঞা এবং রাশিমালা। এবারে আমরা হচ্ছে একটু ভৌত তাৎপর্য দেখি। এই যে এখানে যেই অংশটা আমরা দেখে আসলাম, এই যে এফ ডিভাইডেড বাই এ থিটা, এখন যদি এ সমান সমান 1 হয় এবং থিটা সমান সমান 1 হয়, অর্থাৎ এর মানও 1 থিটার মানও 1, আমরা হচ্ছে একটা বিশেষ শর্ত দিচ্ছি। কেন, আমরা দৃঢ়তা গুণাঙ্কের ভৌত তাৎপর্যটা জানতে চাচ্ছি। তোমরা একটা মনে করে দেখো, একটু আগে আমরা কিন্তু ইয়াং এর গুণাঙ্কের একটা ভৌত তাৎপর্য দেখে আসছি। তাহলে এখানে যদি এর মান 1 হয় এবং থিটার মান 1 হয় তাহলে এই সমীকরণ অনুসারে n সমান সমান f ডিভাইডেড বাই 1, অর্থাৎ n সমান সমান f হবে, কারণ ডান পক্ষে এই অংশের মান যদি 1 হয়ে যায় ডান পক্ষে কিন্তু f ছাড়া আর কিছু নাই, অর্থাৎ a সমান সমান 1 এবং থিটা সমান সমান 1 এই শর্তে f এর মানই কিন্তু n এর মান। ক্লিয়ার? তাহলে এই যে এখানে আমরা যেটি লিখলাম যে এই বিশেষ শর্তে n সমান সমান f হচ্ছে, এটাকে যদি আমরা একটু গুছিয়ে লিখি আমরা কিন্তু দৃঢ়তা গুণাঙ্কের ভৌত তাৎপর্যটা পাই। তাহলে ভৌত তাৎপর্যটা কি,
একক ব্যবর্তন কোণ সৃষ্টির জন্য অর্থাৎ থিটা ইকুয়াল টু 1 হওয়ার জন্য কোন বস্তুর পৃষ্ঠের একক ক্ষেত্রফলের উপরে অর্থাৎ a ইকুয়াল টু 1 এর উপরে যেই পরিমাণ স্পর্শীয় বল প্রয়োগ করতে হয় দ্যাট ইজ এফ, সেই এফ এর মানটাই কিন্তু তাকে ওই বস্তুর দৃঢ়তার গুণাঙ্ক অর্থাৎ এন বলে। ঠিক আছে, তাহলে আমরা কি বললাম, আমরা একটি বিশেষ শর্ত দিলাম যে এ সমান সমান যদি 1 হয় এবং থিটা সমান সমান যদি 1 হয় তখন আমরা পেলাম যে এই সমীকরণ অনুসারে এই শর্তের জন্য এন সমান সমান এফ। এই যে গাণিতিক শর্তটা, একে যদি আমরা কথায় বলি অর্থাৎ ভাষায় প্রকাশ করি তখন হবে যে একক ব্যবর্তন কোণ সৃষ্টির জন্য কোন বস্তুর পৃষ্ঠের একক ক্ষেত্রফলের উপরে যেই পরিমাণ স্পর্শীয় বল প্রয়োগ করতে হয় সেটা হচ্ছে ওই বস্তুর দৃঢ়তার গুণাঙ্ক। ক্লিয়ার? তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা হচ্ছে দৃঢ়তার গুণাঙ্কের সম্পর্কে জানলাম, দৃঢ়তার গুণাঙ্কের রাশিমালা জানলাম এবং দৃঢ়তার গুণাঙ্কের যে ভৌত তাৎপর্য সেটা সম্পর্কেও জানলাম। তাহলে এবারে আমরা যেটি দেখব সেটি হচ্ছে আয়তন গুণাঙ্ক কাকে বলে এবং আয়তন গুণাঙ্কের সাথে আরেকটি রাশি সম্পৃক্ত আছে সেটি নাম হচ্ছে সংনম্যতা। আমরা এই দুটি সম্পর্কে জানবো। তাহলে আমরা প্রথমে একটু দেখে আসি স্থিতিস্থাপক সীমার ভেতরে আয়তন পীড়ন এবং আয়তন বিকৃতির যে অনুপাত তাকে আমরা বলি হচ্ছে আয়তন গুণাঙ্ক। তোমরা হয়তো সবাই একটু খেয়াল করলে দেখবে যে প্রতিটি যে সংজ্ঞা, প্রতিটি গুণাঙ্কের যে সংজ্ঞা তার কমন শর্ত কিন্তু সবগুলোই এটি, সেটি হচ্ছে স্থিতিস্থাপক সীমার মধ্যে। কেন? কারণ আমরা এর আগের দিনের ক্লাসে এবং আজকের ক্লাসে প্রথম অংশেও হুকের সূত্র দেখে এসেছি। হুকের সূত্র কি বলা আছে? হুকের সূত্র কিন্তু তখনই কার্যকর যখন স্থিতিস্থাপক সীমার ভেতরে আমরা আছি। ঠিক আছে, হুকের সূত্র অনুসারে সবসময় আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে যে আমাদের হিসাবটা সবসময় হবে হচ্ছে স্থিতিস্থাপক সীমার মধ্যে। সেটি দৈর্ঘ্য বিকৃতির জন্য সত্য, আয়তন গুণাঙ্কের জন্য সত্য, যে কোনো বা মোচক গুণাঙ্কের জন্য সকল গুণাঙ্কের ক্ষেত্রে কিন্তু এই শর্তটা প্রযোজ্য। কারণ হুকের সূত্র কার্যকরী হয় অর্থাৎ যেখান থেকে আমরা গুণাঙ্কের সংজ্ঞা দিয়ে এসেছি তার ভেতরেই কিন্তু এই শর্তটি আছে যে সেটি শুধুমাত্র স্থিতিস্থাপক সীমার ভেতরেই কাজ করবে। তাহলে আমরা যদি গাণিতিক ভাবে দেখি, একে সাধারণত আমরা কে কিংবা বি দ্বারা প্রকাশ করে থাকি। ইংরেজিতে আয়তন গুণাঙ্কের ইংরেজিটি হচ্ছে বাল্ক মডিউলাস। বাল্কের প্রথম অংশ বি দ্বারা একে কে দ্বারা বি দ্বারা প্রকাশ করে কিংবা কে দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। তাহলে গাণিতিক ভাবে আমরা পাচ্ছি কে মানে হচ্ছে আয়তন পীড়ন ডিভাইডেড বাই আয়তন বিকৃতি। ঠিক আছে, তাহলে এই যে আয়তন গুণাঙ্ক একে কোনো কোনো ক্ষেত্রে অসংনম্যতা বা ইনকম্প্রেসিবিলিটিও বলে। কেন বলে সেটি আমরা পরের অংশ থেকে একটু দেখব। স্থিতিস্থাপকতার সীমার মধ্যে আয়তন বিকৃতি এবং আয়তন পীড়নের যে অনুপাত সেই অনুপাতটাকে বলা হচ্ছে সংনম্যতা বা কম্প্রেসিবিলিটি। কি বলা হলো? আয়তন বিকৃতি এবং আয়তন পীড়নের যে অনুপাত সেটাকে বলা হচ্ছে সংনম্যতা বা কম্প্রেসিবিলিটি। এখানে খেয়াল করো আয়তন গুণাঙ্কের সংজ্ঞা ছিল হচ্ছে পীড়ন এবং বিকৃতির অনুপাত। এখানে আমরা বলছি কিন্তু ঠিক উল্টোটা অর্থাৎ বিকৃতি এবং পীড়নের অনুপাত। তাহলে গাণিতিক ভাবে একে যদি বিটা দ্বারা প্রকাশ করা হয়ে থাকে আমরা বলতে পারি যে বিটা মানে হচ্ছে আয়তন বিকৃতি বাই আয়তন পীড়ন, অর্থাৎ এই যে এই ভগ্নাংশটির বা এই অনুপাতটির ঠিক বিপরীত কথা, অর্থাৎ সেটিকে আমরা আসলে 1/k দ্বারা প্রকাশ করতে পারি। এই কারণে আয়তন গুণাঙ্ক k এর বিপরীত রাশিকেই আসলে সংনম্যতা বলে। ঠিক আছে, কখনো কখনো আমরা এই রাশিটিও ব্যবহার করে থাকি। তাহলে কোনো সময় যদি আমাদের কোনো একটি বিশেষ পদার্থে, ধরো আমাদের যদি পানির সংনম্যতা জানা থাকে সেটিকে জাস্ট এক উল্টে দিলেই আমরা কিন্তু পানির আয়তন গুণাঙ্ক পাবো। আমাদের যদি কোনো একটি পদার্থের সংনম্যতা জানা থাকে তার ঠিক বিপরীত রাশিটি হবে হচ্ছে তার আয়তন গুণাঙ্ক। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা হচ্ছে আয়তন গুণাঙ্কের সংজ্ঞাটি জানলাম, সংনম্যতার সংজ্ঞাটি জানলাম এবং এটিও জানলাম যে আয়তন গুণাঙ্ক এবং সংনম্যতা হচ্ছে একে অপরের বিপরীত রাশি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এই যে সম্পর্কটি আমরা জানলাম এর মাধ্যমেই আমাদের আজকের ক্লাসটি শেষ হয়ে গেল। তাহলে প্রিয় শিক্ষার্থীরা পরবর্তী অনলাইন ক্লাসের আগ পর্যন্ত সবাই সুস্থ থাকো, নিরাপদে থাকো, বাইরে যেতে হলে অবশ্যই মাস্ক পরে বাইরে যাও এবং সাবান কিংবা স্যানিটাইজার ব্যবহার করে সারাক্ষণ হাত পরিষ্কার রাখো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা সবাই এভাবে স্বাস্থ্যবিধি মেনে চলে এই ভয়াবহ করোনা ভাইরাসের হাত থেকে নিজেও নিরাপদ থাকো এবং তোমাদের পরিবারের সদস্যদেরকেও নিরাপদে রাখো।